দিন যত যাচ্ছে বাংলাদেশের মানুষের শীতের প্রতি এক ধরনের অপেক্ষা কাজ করে, কখন শীত আসবে। প্রচণ্ড গরমের কারণে, তবে এই শীত আসলেও শীতের সময় নানা ধরনের দুর্ঘটনা প্রতি বছর বাড়ে। আমরা বার্ন ইউনিটে বিশেষ করে দেখি সারা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে রোগীদের চাপ বাড়ে, এবং এই সময় হঠাৎ করে এই পরিস্থিতিতে কি করতে হবে, কেমন চিকিৎসা প্রয়োজন, এটিও বুঝে উঠতে পারে না অনেকেই। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয়ে আমরা দিয়েছি শীতে অগ্নি দুর্ঘটনা ও পোড়া রোগী। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন ডাক্তার ফোয়ারা তাসমিম, সহযোগী অধ্যাপক, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। সঙ্গে আরও যুক্ত হয়েছে ডাক্তার হাসিব রহমান, সহযোগী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি, একই হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমি ডাক্তার হাসিব রহমান আপনার কাছে জানবো যে আপনি ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে অনেক দিন ধরে আসলে আছেন। প্রতি বছর শীতে পরিস্থিতিটা আসলে কেমন হয়, রোগীদের চাপ কীরকম বাড়ে? আচ্ছা, এমনি আমাদের হাসপাতালে, শুধু আমাদের হাসপাতালে না, যতগুলো বার্ন ইউনিট আছে বাংলাদেশে সব জায়গাতে সারা বছরই বার্ন রোগী থাকে, কিন্তু শীতকালে সেটা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার বেশ কিছু কারণ আছে এবং বেশিরভাগই হচ্ছে অসাবধানতার জন্য। তো সেগুলো হয়তো আমরা আলোচনায় পরবর্তীতে আসব, কিন্তু মূল কারণ হচ্ছে অসাবধানতা এবং প্রচুর রোগী আসে, যার অনেকগুলাই আসলে প্রিভেন্ট করা যেত। ডাক্তার ফোয়ারা তাসমিম, আপনার কাছে জানবো যে আপনি তো সোহরাওয়ার্দী হাসপাতালে অনেকদিন ছিলেন। আগুনে পোড়া রোগী মানেই আমরা আসলে চিনি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতালেও মানে কেমন আসলে এই ধরনের রোগী আসতো, বা আপনারা কতদূর করতে পারতেন চিকিৎসা? সোহরাওয়ার্দী হসপিটালেও, এবং আমার মনে হয় বাংলাদেশে যতগুলো বার্ন ইউনিট আছে সব জায়গাতেই শীতকালে রোগী বেড়ে যায়, তবে সারা বছর সব জায়গাতেই রোগী আছে। সেটা হয়তো আশঙ্কাজনকভাবে বেড়ে যায় অন্যান্য হসপিটালগুলোতে, বার্ন হসপিটালের মতোই, এবং সেই সব জায়গাগুলোতে হয়তো এত বেশি পোড়া বা অনেকগুলো কমপ্লিকেশন সহ যদি হয়, সেগুলো যেখানে আইসিইউ, এইচডিইউ এগুলোর সাপোর্ট লাগে, সেই সুবিধাগুলো অন্যগুলো বার্ন ইউনিটে নেই, যার জন্য হয়তো আমরা সেক্ষেত্রে অল্প বার্ন যেগুলা সম্ভব সেগুলো আমরা চিকিৎসা ওইখানে করে, যদি না পারা যায় সেক্ষেত্রে আমরা রেফার করতাম বার্ন হসপিটালে। ধন্যবাদ। ডাক্তার হাসিব, আপনার কাছে জানবো যে এই যে অসাবধানতার কথা আপনি বললেন, এই অসাবধানতার নমুনাগুলো কীরকম? আপনারা তো হিস্ট্রি নেন রোগীদের কাছে। নমুনাগুলো খুবই সাধারণ, আমাদের দৈনিক যে ঘটনাগুলো ঘটে তার মধ্যেই আছে। যেমন বাচ্চাদের একটা পোড়া রোগী পুড়ে যায় গরম পানি পড়ে। দেখা যায় যে শীতকালে, যেহেতু শীতকালের প্রসঙ্গ আসলো, তো শীতকালে গরম পানিতে গোসল করে বাচ্চারা। মারা হয়তো বালতিতে না, অথবা পাতিলে করে গরম পানি নিয়ে যাচ্ছে, একটা বাচ্চা দৌড়ে যেয়ে ধাক্কা খেলো, গরম পানিটা পড়ে গেল। চা পড়ে যাওয়া, ডাল পড়ে যাওয়া তো সারা বছর ধরেই হচ্ছে। আর যেটা হয় একটু গ্রামাঞ্চলের দিকে, যেটা হয় শীত পোহাতে যাচ্ছে, আগুন দিয়ে শীত পোহাতে যাচ্ছে। আমি সিলেট অঞ্চলে অনেকদিন কাজ করেছি, সিলেট মেডিকেলে। সেখানে দেখতাম যে বিশেষ করে বাচ্চা হওয়ার পরে মারা তাদের পা গরম করার জন্য আগুনের পাশে বসে থাকে, সেখানে শাড়িতে আগুন ধরে যায়। আর যেটা হয়, এটাও সারা বছর ধরেই হয়, যে আমাদের দেশের মেয়েরা তারা হয়তো শাড়ি বা মানে কামিজ পরেও যখন রান্না করেন, যে চুলা থেকে পাতিলটা তোলার জন্য হয়তো শাড়ির আঁচল ধরে পাতিলটা ধরছেন বা ওড়না দিয়ে ধরছেন, কিছু অংশ নিচে পড়ে আগুন ধরে যাচ্ছে। এগুলো খুবই নিত্য নৈমিত্তিক, খুবই সাধারণ ঘটনা, যেগুলাতে প্রচুর রোগী আসে। মানে যদিও ঘটনাগুলো খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এই ধরনের রোগীর সংখ্যা অনেক বেশি। খুবই সাধারণ ঘটনা। এরকমও হয় কিনা, মানে একটু উচ্চবিত্ত বা অনেক ফ্যামিলিতে আমরা এখন দেখি যে ওই যে গরম পানির ট্যাপ আর ঠান্ডা পানির ট্যাপ আলাদা, মানে সেখান থেকেও কি কোনো দুর্ঘটনা ঘটে যে টের পায়নি বেশি? সেখানে অ্যাক্সিডেন্টালি হয়, এই ধরনের রোগী যে পাওয়া যায় না তা না, মানে একদম পাওয়া যায় না, কিন্তু দুই একটা ঘটেছে আসে। এখন আরেকটু যদি যোগ করি, যদিও শীতকালের সাথে সম্পর্কযুক্ত না, এখন আমরা কেমিক্যাল বার্নের কিছু পেশেন্ট পাচ্ছি হাসপাতালে, যে কোনো একটা কারণে হয়তো কোনো একটা চ্যানেল দেখে কিছু একটা শিখে, বিশেষ করে অল্প বয়সী মেয়েরা হাতে কেমিক্যাল একটা নিয়ে, পটাশিয়াম জাতীয় কিছু একটা নিয়ে হাতে ধরে কিছু একটা করছে এবং তারপরে বার্ন হচ্ছে। এরকম 4-5টা রোগী আমরা রিসেন্টলি। আরেকটু ব্যাখ্যা দিয়ে যদি সবগুলো
ইউনিট থেকে অন্যান্য মানে জায়গা এটার থেকেও আমাকে উদাহরণটা যদি একটু বলেন যে কিভাবে এটি হয়। উদাহরণ হচ্ছে আসলে এটা এখন তো প্রযুক্তির যুগ, যার যা খুশি সেটা পোস্ট করতে পারে। তো এরকম খুব একটা মানে এই ধরনের কোনো একটা হয়তো প্রচার পেয়েছে, মানে কোনো একটা জাদুর মতো ঘটনা, যদিও খুব হাস্যকর ঘটনা, যে কাউকে জাদু করার জন্য এরকম একটা কোন একটা হয়তো চ্যানেলে মানে কস্টিক পটাশ দিয়ে কিছু একটা করতে হয় হাতে ধরে। তো অল্প বয়সী মেয়েরা সেরকম করছে এবং হাত পুড়ে যাওয়া খুব মানে কাজের কথা না, এটা ফাংশনাল ডেফিসিট হয়, ডিপ বার্ন হয়। তো এরকম কেমিক্যাল বার্ন নিয়ে কিছু রোগী রিসেন্টলি আমরা পাচ্ছি। আরেকটা ছোট বিষয়, আমরা খুব শখ করে যে ওই যে আগুন পান খাই, এটি কি কখনো কোনো ক্ষতি করে? মানে আমার একটু এখনই জানতে ইচ্ছে হলো আর কি। আচ্ছা, পান বিশেষ করে সুপারি, চুন, এগুলো সবসময় ক্ষতিকর। তো একটা হতে পারে লং টার্ম ইফেক্টে, তো আমরা ওরাল ক্যান্সার আসলে পাই, অনেক পাই, যার কারণ হচ্ছে তামাক জাতীয় দ্রব্য। তো পানের মধ্যে শুধু পান, আগুন পানে হয়তো বা চুন থাকে, পান ইটসেলফ তো আর বার্ন করবে না, তবে ওই চুনটা একটা কেমিক্যাল, সেটা বার্ন করতে পারে। ওটা একটা এটা কনসেন্ট্রেশনের উপর নির্ভর করবে যদি বটে। ডাক্তার ফোয়ারা তাসমিম, আপনার কাছে জানবো যে সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে এই অসাবধানতা জনিত বা যেভাবে হোক এই দুর্ঘটনাগুলো যখন ঘটে, মানে তৎক্ষণাৎ আসলে আমাদের দেশের মানুষ কি করে, বা এই করতে গিয়ে আসলে কোনো ভুল করে ফেলে কিনা? আমাদের দেশে মানুষ তৎক্ষণাৎ যেটা করে, একটা হচ্ছে বরফ, যদি কারো সুযোগ থাকে বরফ দেয়, কোনো কোনো ক্ষেত্রে ডিম ফাটিয়ে দেয়, কখনো কখনো আলু ছেঁচে বা আরও কিছু পেস্ট, এ ধরনের অনেক জিনিস আছে যেগুলো দেওয়ার চেষ্টা করে। তো সেগুলো আমরা আসলে খুব মানে নিরুৎসাহিত করি, কারণ এগুলো ওই বানকে আরও ডিপ করতে, মানে আরও গভীর, ক্ষতটাকে আরও গভীর করতে সাহায্য করে। এটা সব জায়গাতেই এই ধরনের প্রচলন আছে। আমরা সাধারণত বলি যে যখনই বার্ন হবে তখন আসলে এগুলা কিছু না করে রানিং ট্যাপ ওয়াটার, মানে কলের পানিতে কিংবা টিউবওয়েলের পানিতে 15-20 মিনিট ধরে পানি ঢালতে হবে যে জায়গায় আক্রান্ত হয়েছে। প্রথমে তাকে ওখান থেকে সরিয়ে ফেলতে হবে, কাপড় চোপড় যদি দিয়ে ঢাকা থাকে সেগুলাকে সরিয়ে পানি ঢালতে হবে। এই যে সাধারণ ট্যাপের পানির গুণাগুণটা আসলে কি, মানে এটার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কি, মানে কেন এটি উপকারী? একটা হচ্ছে যে টেম্পারেচারটা মানে সাধারণ তাপমাত্রায় থাকে এটা। দুই হচ্ছে এটা আসলে পানির চাইতেও বড় হচ্ছে যে এটা ওয়াশ আউট করা, এই যে গরমটাকে এটাকে কমিয়ে এটা গভীর হওয়াটাকে। তো সেক্ষেত্রে তো মানুষ মনে করতেই পারে যে যেহেতু গরমটাকে ওয়াশ আউট করার ব্যাপার, সেখানে তো একটু ঠান্ডা পানি দিলে হয়তো বেশি কাজে লাগে। ঠান্ডা পানি দিলে ক্ষতিটা কি? ঠান্ডা পানি দিলে ওটা যে আমাদের রক্তনালীগুলো আমরা বলি ভেসোকনস্ট্রিকশন হয়ে যায়, এবং পরবর্তীতে আবার এটা যখন ছেড়ে যায় তখন এই হিটটা আরও ভিতরে ঝুঁকে যায়, মানে ক্ষতটাকে আরও গভীর করতে সাহায্য করে। আচ্ছা ডাক্তার হাসিব, আপনার কাছে জানবো যে এখন যেভাবেই এই দুর্ঘটনাগুলো ঘটুক, মানে ক্ষয়ক্ষতিটা কত পর্যায়ের হয়, কত রকম হয়, কত লেয়ার পর্যন্ত যায়? ক্ষয়ক্ষতিটা নির্ভর করে কি করে বার্নটা হচ্ছে। একটা হচ্ছে যে গরম পানি পড়লে একরকম, আগুন ধরে গেলে একরকম। ইউজুয়ালি সাধারণত যেটা হয়, গরম পানি পড়ে যে পুড়ে যাওয়া হয় সাধারণত খুব গভীর হয় না, কিন্তু গরম ডাল, গরম চা পড়লে তার একটু বেশি হয়। আগুনে পুড়ে গেলে তো তা বিভিন্ন রকম হয়। তো ক্ষয়ক্ষতিটা হচ্ছে একটা হচ্ছে একদম ইমিডিয়েট, এটা হচ্ছে জীবন মৃত্যু থেকে তার একটা চিকিৎসার খরচ, এটা তো আছে, ডিফর্মিটি আছে। আর সেটা আরেকটা হচ্ছে লেট, মানে পরবর্তীতে সুদূর প্রসারী যে জটিলতাগুলো হয়। আপনারা হয়তো দেখবেন যে বার্ন রোগীর হাত পাগুলো, আঙুলগুলো বেঁকে আছে। অনেক পেশেন্ট পাওয়া যায় তার চোখের পাতা পুড়ে উপরে উঠে গেছে, মুখ বেঁকে গেছে, এই থুতনিটা গলার সাথে লেগে আছে, হাত পা, মানে তাদের কর্মক্ষমতাটাই কমে যাচ্ছে। এবং এটা কিন্তু ব্যক্তির জন্যও না, পরিবার জাতির জন্যও সেটা আসলে অনেক আর্থিক ক্ষতির কারণ। তো আর হচ্ছে হসপিটালে আমাদের এই রোগী হয়তোবা সরকারি হাসপাতালে রোগীর কোনো খরচ কম হচ্ছে বা হচ্ছেই না, কিন্তু সরকারের কিন্তু অনেক ব্যয়। এক একটা পেশেন্টের জন্য যে ড্রেসিং ম্যাটেরিয়াল লাগে, তাদের ড্রেসিংয়ের জন্য যে অ্যান্টিবায়োটিক লাগে, এগুলো কিন্তু খরচ অনেক। সেজন্য বছর শেষে এই ক্ষতিটা কিন্তু অনেক, ব্যক্তির ক্ষতি, পরিবারের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি।
এবং অনেক ক্ষেত্রেই তো এগুলো আসলে বোঝা হয়ে যায় এবং সেই কর্মক্ষমতা হারায় যদি এবং যার জন্য আসলে এটা যদি আমরা প্রায় আমরা বলি যে আমরা প্রিভেনশন বা এটাকে প্রতিকারের দিকে যদি যেতে পারি এটা আরও বেশি এফেক্টিভ হবে বা কার্যকর হবে জিনিসটা। কিন্তু ডাক্তার হাসিব আপনার কাছে জানবো যে চিকিৎসা আপনারা পাওয়ার পরে আসলে কি চিকিৎসার দিকে আসলে এগিয়ে যান, তৎক্ষণাৎ কি করেন বা কতদিন পর্যন্ত চিকিৎসা চালাতে হয়, এটি কত যন্ত্রণাদায়ক? পোড়া রোগের চিকিৎসা আসলে নির্ভর করে কতটুকু পুড়ে গেছে, মানে একটা শরীরের কতটুকু অংশ পুড়ে গেছে আর তার ডেপথটা কি, কতটুকু গভীরে পুড়ে গেছে, এটার উপর কিছু ক্রাইটেরিয়া আছে যার উপর নির্ভর করে আমরা ঠিক করি পেশেন্টটাকে কি হাসপাতালে ভর্তি করব নাকি বাইরে চিকিৎসা দিব। এমনি সোজা বাংলায় যদি বলি, শরীর যদি আমরা 100 ভাগ হিসেবে ধরে নেই, এর মধ্যে 10 বা 15% বেশি যদি পুড়ে যায় তাদের আমরা হাসপাতালে ভর্তি করি। কিছু কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন শরীরের বিশেষ কিছু অংশ যেমন মুখমণ্ডল, হাত, পা, পেরিনিয়াম, এই জাতীয় অংশগুলো যখন পুড়ে যায় তখন তাদের আমরা হাসপাতালে ভর্তি করি। ইলেকট্রিক বার্ন হলে, কেমিক্যাল বার্ন হলে, তাদের যতটুকুই পুড়ুক না কেন তাদের হাসপাতালে ভর্তি করি। একটু গভীর বার্ন যদি হয়, ত্বকের গভীরে পুড়ে গেছে, তাদের আমরা হাসপাতালে ভর্তি করি। তো প্রথম কাজটা হচ্ছে আসলে এই পেশেন্টদের মানে একদম প্রথম 6 ঘন্টা বা প্রথম 24 ঘন্টা হচ্ছে খুবই জরুরি, যে এদেরকে আমরা জীবন বাঁচানোর জন্য, যখন যেসব পেশেন্টদের ক্ষেত্রে আসলে ইন্ডিকেশন আছে ভর্তির 15% বেশি পুড়ে গেছে, তাদের আসলে আমাদের স্যালাইন দিতে হয়, শিরায় স্যালাইন দিতে হয়, এবং এই কাজটা খুব জরুরি। এবং এই কাজটা আসলে আমাদের সবাইকে আপনাদের চ্যানেলের মাধ্যমেই বলা উচিত যে পোড়া রোগীর চিকিৎসার জন্য, প্রাথমিক চিকিৎসার জন্য যে একটা স্পেশালাইজড হাসপাতালে পাঠাতে হবে সেটা না। এই 6 ঘন্টা যদি প্রপার চিকিৎসা না হয়, যেখানেই পৃথিবীর যেখানেই যাক না কেন তার আউটকাম কিন্তু ভালো হবে না। জীবন রক্ষার জন্য প্রথম 6 ঘন্টা খুব জরুরি। এখানে শরীরে যেহেতু পানি শূন্যতা হয়, পানিগুলো বের হয়ে যায়, সেই জন্য স্যালাইন দিতে হয়। এবং এই আমরা প্রায়ই দেখি যে হয়তো বাংলাদেশের অন্য কোথাও ঢাকা থেকে দূরে পুড়ে গেছে, তাদেরকে ঢাকায় রেফার করে দিল। এই 4 ঘন্টা 5 ঘন্টার সময় তারা রাস্তায় ব্যয় করে, হাসপাতালে আসে, কিন্তু স্যালাইনটা দেয়া হয় না। তো কিন্তু এই ভুলটা বা এই অসচেতনতা তো আসলে চিকিৎসকদের কাছ থেকে যারা পাঠাচ্ছেন তারা এটি কেন দেখছেন না? এটা তো আসলে এমনও কি হতে পারে যে হয়তো তারা বার্ন ওরিয়েন্টেড না বা এই ধরনের বিষয়ের সাথে তারা, আচ্ছা আপনি বলতে পারেন প্লিজ। না, সাধারণত মানে সবাই তো আর ঠিক এইভাবে হয় না। তাছাড়াও অনেক সময় তারা সঠিক জায়গায়, আমরা হয়তো ভাবছি ডাক্তারের কাছে যাচ্ছে, অনেক ক্ষেত্রে হয়তো ডাক্তার না, চিকিৎসক না, চিকিৎসা কাজে আছে, এই ধরনের সেন্টার যারা আছে, কাজ করেন অন্যরা, তারা হয়তো না বুঝে এটা এবং মনে করেন যে ওখানে তো যাচ্ছেই, ওরাই এটার ব্যবস্থা নিবে, এটা একটা আছে। আবার অনেকে প্রাথমিক অবস্থাতে হয়তো 6 ঘন্টার মধ্যে যাচ্ছেই না ডাক্তারের কাছে বা হসপিটালে, তারা দেখা যাচ্ছে যে বাসায় আগে দেখি কতটুকু গভীর হয়েছে বা কতটুকু এটার ব্যাপ্তি, এটা হয়তো বোঝেনি না। যখন ওনাদের কাছে যান তারা তখন ভাবেন যে, তবে এটা নিয়ে চিকিৎসকদেরও আসলে সবাই যে জানেন সমানভাবে ব্যাপারটা না, এবং তাদেরকেও প্রশিক্ষণ দেওয়ার বা অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী আছেন তাদেরকেও এটা প্রশিক্ষণ দেওয়াটা জরুরি, যে প্রাথমিক অবস্থায় তারা কি করবেন এবং কিভাবে রেফার করবেন, মানে যখন বড় হসপিটালে পাঠাবেন তাদের ওই মুহূর্তে কর্তব্য কি, সেটা বলাটাও একটা জরুরি বিষয়। এখানে আরেকটু যোগ করি, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আমরা বাকি আলোচনায় ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার হাসিব রহমান, আপনি বিরতির আগে একটি বিষয় যোগ করতে চাচ্ছিলেন। হ্যাঁ, এখানে আরেকটি আগের প্রসঙ্গেই আসি, যে আরেকটি মানুষের মধ্যেও প্রবণতা আছে যে পোড়া রোগীর চিকিৎসা ঢাকা মেডিকেলে অথবা বার্ন ইনস্টিটিউটে হবে। সেজন্য যে কথাটা বলছিলাম, ওরা হয়তো প্রাথমিক তাদের হাতের কাছে যে হাসপাতাল আছে সেখানে না যেয়ে তারা হয়তো সরাসরি হাসপাতালে আসছে এবং একটা গুরুত্বপূর্ণ সময় ওরা নষ্ট করছে। আপনি তো শাহবাগেও যদি কেউ, শাহবাগ মোড়েও যদি কেউ অ্যাক্সিডেন্টে পড়ে, সে তো বিএসএমএমতে আসলে যায় না, চলে যায় ঢাকা মেডিকেলে। হ্যাঁ, এটা এরকম একটা প্রবণতা আছে। এবং এই যে আপা যেমন আগে বলছিলেন যে স্যালাইন না দিয়ে পাঠানো, এটি কিন্তু ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে আমরা এরকম প্রচুর দেখি, যে তাকে
তুলে পাঠিয়ে দিয়েছে, আস্তে আস্তে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, শকে গেছেন, মারা গেছেন। তবে যে জিনিসটা বলছিলাম, আমাদের কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে বার্ন পড়ানো হয় সার্জারিতে, এবং পৃথিবীর প্রায় সব দেশেই বার্ন ট্রিটমেন্টের জন্য যে প্লাস্টিক সার্জন লাগবে সেটা কোনো জরুরি বিষয় না। যে কোনো প্রাথমিক চিকিৎসাটা যে কোনো সার্জন, যে কোনো ইভেন MBBS ডক্টর দিতে পারেন, কারণ প্রাথমিক চিকিৎসাটা পড়ানো হয় সবারই, মানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে চিকিৎসাটা থাকে। হয়তো স্পেশালাইজড চিকিৎসার জন্য স্পেশালাইজড সেন্টার দরকার, বাট প্রাথমিক চিকিৎসার জন্য যে কোনো, আমি তো বলবো এই কাজটার জন্য, প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে যারা আছেন তারাই যথেষ্ট। হয়তো বা তারা ভুলে গেছেন চর্চার অভাবে, কিন্তু এটা প্রশিক্ষণের মাধ্যমে আবার শেখানো যেতে পারে। কিন্তু এই হাসপাতালে 6 ঘন্টা আসতে পারুক বা না পারুক, হাতের কাছে যা আছে তাই নিয়ে যদি চিকিৎসা করতে চাই, সাধারণ ট্যাপের পানি ছাড়াই যে মলম লাগানোর যে আমাদের প্রবণতা, সেক্ষেত্রে কার্যকরী কোনো কিছু কি আছে যে যেটি দিলে অন্তত ভুল কম হবে, এরকম কোনো বিষয় আছে কিনা? আমরা ট্যাপ পানি দেওয়ার পরবর্তী সময় আমরা সাজেস্ট করি 1% সিলভার সালফার ডায়াজিন, এগুলো বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন একটা বার্না নামে আমরা শুনি আর কি, নাম খুব পরিচিত মানুষের কাছে। হ্যাঁ, এরকম বিভিন্ন নামে আছে, সেই মলমটা দিতে পারে। হ্যাঁ, এবং এটা যাতে ফ্রেশ হয়, মানে অনেকে দেখা যায় বহু বছরের পুরনো মলম রেখে দিয়েছে, সেটাই হয়তো ব্যবহার করলো, সেটা না করে যদি নতুন মলম দিয়ে, এটা হচ্ছে মানে আপাত ইয়েতে। এবং সবচেয়ে বড় কথা, কতটুকু হয়েছে, মানে পার্সেন্টেজ কতটুকু, এইটুকু বোঝাটা জরুরি, যে তখন সেক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া, পরামর্শ নেওয়া, এটা একটা। এখানে আরেকটা ব্যাপার আছে যে একদম প্রাথমিক চিকিৎসায় কলের পানি দিয়ে আমরা ঠান্ডা করতে বলি, কিন্তু তারপর আমরা যখন মলমটা, যেহেতু অয়েন্টমেন্টের কথা আসলো, আমরা কিন্তু তারপরে এটা একদম স্টেরাইল নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করে, কিছু অ্যান্টিসেপটিক ওয়াশ দিয়ে পরিষ্কার করে তারপরে মলমটা লাগাই। কিন্তু আমরা যদি এখন আবার টিভিতে বলি যে মলম লাগাবেন, তাহলে হয়তো তাহলে ওইটা একটা বিষয়, মানে ওখানে ইনফেকশনের একটা প্রাথমিকভাবে যদি আমরা বাসাতে শুধু মলম লাগিয়ে দেই, সেটাই চিকিৎসা শেষ হয়ে গেল, এটা ভাবার কোনো কারণ নাই। কিন্তু এখানে যে সংক্রমণের যে প্রসঙ্গটি আসলে আসলো, যে আমরা সাধারণত সাদা চোখে যারা চিকিৎসক নন তারা তো আর এটি বুঝে না, তারা হয়তো মনে করলো যে সাধারণ ট্যাপের পানি দিলাম, একটা মলম লাগিয়ে দিলাম, মানে এই জায়গাতে যে সংক্রমণগত যে ঝুঁকিটা তৈরি হয়, এই ঝুঁকিটা অনেক ক্ষেত্রে অনেক বড় হয়ে যায় কিনা, সেটি কি হয়? হ্যাঁ, যেতে পারে, কারণ আমাদের যে বার্ন হলে যেটা হয় যে আমাদের চামড়া পুড়ে যাচ্ছে, চামড়া হচ্ছে আমাদের রক্ষা করে বাইরের এনভায়রনমেন্ট থেকে, জীবাণু থেকে রক্ষা করে, আর অনেক কিছু থেকেই রক্ষা করে। কিন্তু পুড়ে গেলে আমার রক্ষা করার প্রথম যে ব্যারিয়ারটা ছিল, বাধাটা ছিল, অনেকটা দরজা খুলে যাওয়ার মতো, আমরা চামড়াটা পুড়ে যাচ্ছে, একটা র এরিয়া হয়ে গেছে, এবং আমাদের নর্মালি আমার হাতেও অনেক জীবাণু এখানে আছে, কিন্তু সেই জীবাণুগুলো, বাইরে থেকে জীবাণুগুলো তখন যখনই বাধাটা থাকবে না, চামড়াটা পুড়ে যাবে, ব্যারিয়ারটা থাকবে না, ওরা সেখানে সংক্রমণ তৈরি করবে। তো সেই জন্য বার্ন উন্ডের ক্ষেত্রে কিছুদিন পরেই আমাদের ইনফেকশনের একটা সম্ভাবনা তো থাকেই, আর সেই জন্যই অ্যান্টিবায়োটিক বা ড্রেসিংয়ের প্রসঙ্গ আসে। আচ্ছা, আমি একটু ডাক্তার ফোয়ারা তাসমিম আপনার কাছে জানবো যে চামড়ার যে লেয়ারের কথা আমরা বলি, কখনো বলি না যে অল্প একটু পুড়েছে, মানে এটার আপনাদের ব্যাখ্যাটা কি? মানে কোন পর্যায়ে পুড়লে আপনারা এটাকে কোন লেয়ার হিসেবে ব্যাখ্যা করেন, বা এটার ক্ষতিটা কত বেশি হয়? চামড়ার আসলে বিভিন্ন লেয়ার আছে, আমরা এপিডার্মিস, ডার্মিস, তারপরে অনেক ক্ষেত্রে আরও নিচে যেটা আমরা সাবকিউটেনিয়াস টিস্যু, মানে যেখানে চর্বি এবং অন্যান্য জিনিস থাকে। এছাড়া পোড়ার সময় অনেক পোড়াতে হাড়, মাংস সবই পড়তে পারে। হ্যাঁ, তো এটার আমরা বিভিন্ন মানে সুপারফিশিয়াল বার্ন, মানে ডিপ বার্নেরও আবার বিভিন্ন, কখনো কখনো সব কিছু পুরোপুরি যে সুপারফিশিয়াল বা ডিপ হয় তা না, কখনো কখনো মিক্সড, মানে দুরকমই হতে পারে আর কি। এক্ষেত্রে আপনাদের চিকিৎসাগত পার্থক্যটা কীরকম হয়, বা সেক্ষেত্রে আপনারা কতদূর পর্যন্ত ট্রিটমেন্ট দিতে পারেন? চিকিৎসাগত পার্থক্য তো আছেই। চিকিৎসা হয়তো কিছু আছে শুধুমাত্র ড্রেসিং দিয়েই ভালো হওয়া সম্ভব, কিছু আছে সেক্ষেত্রে আমাদের অনেক বেশি পুড়ে গেলে, গভীর হয়ে গেলে, সেখানে আর শুধুমাত্র ড্রেসিংয়ে সম্ভব হয় না, সেগুলোতে হয়তো অনেক স্কিন গ্রাফট করতে হতে পারে, বা মাঝে মাঝে আরও
বেশি হলে বা পরবর্তী সময়ে যদি আবার যেগুলো গভীর হয় এবং যেগুলো শরীরের জয়েন্টগুলোর কাছে হয়, এই সমস্ত ক্ষেত্রে কন্ট্রাকচার ডেভেলপ করে পরবর্তী ইয়াতে, যখন ডিপ বার্নের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। ধন্যবাদ। আমি ডাক্তার হাসিব আপনার কাছে জানতে চাইবো যে এই চিকিৎসার ক্ষেত্রে কি অন্য ডিসিপ্লিনেরও প্রয়োজন হয় কিনা? হ্যাঁ, মানে সেই ডিসিপ্লিনের চিকিৎসক কি আপনাদের ইনস্টিটিউটে আছে কিনা? মানে আচ্ছা, হ্যাঁ, বার্ন রোগী তো একজন মানুষেরই হচ্ছে, সে মানুষের হয়তো অন্যান্য অসুখও থাকতে পারে। শুধু পোড়া রোগের চিকিৎসা যদি বলি, মানে আমাদের একটা হচ্ছে যে আমরা কিছু রোগী, যেটা আপা বললেন যে এমনিই ভালো হয়ে যাবে, তো সেক্ষেত্রে তো ভালো হয়ে যাচ্ছে, সার্জারির প্রয়োজন নেই। আরেকটা হচ্ছে সার্জারির প্রয়োজন আছে, যখন আমরা স্কিন গ্রাফট করতে হয়, চামড়া প্রতিস্থাপন করতে হয়, সেখানে এইগুলো যেমন প্লাস্টিক সার্জনদের কাজ। কিন্তু ওই একটা পেশেন্টের ক্ষেত্রে, বিশেষ করে যখন শরীর অনেক পুড়ে যায়, দুর্ঘটনাগুলো যখন ঘটে, শ্বাসনালী পুড়ে যাওয়ার কথা আসে, তখন কিন্তু আমাদের আইসিইউ এর দরকার হয়। এবং আইসিইউ এর জন্য যেসব ডিসিপ্লিন থাকবে, অ্যানস্থেটিস্ট লাগবে, ইন্টারভেনশন পালমোনোলজিস্ট লাগতে পারে, তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ার জন্য আমাদের রেসপিরেটরি মেডিসিনের লোক লাগতে পারে। তারপরে পেশেন্টের তো আরও অন্যান্য ডায়াবেটিস, হাইপারটেনশন থাকতেই পারে, এবং এদের ইনফেকশন হয়, সেজন্য মেডিসিন, রেনাল ফেলিওর হতে পারে ডিপ বার্নের ক্ষেত্রে অনেক সময়, তখন আমাদের নেফ্রোলজিস্ট দরকার হয়, সাইকিয়াট্রিস্ট দরকার হয়, কারণ এদের মানসিক সমস্যা হয়। সেই জন্য বার্ন হচ্ছে এমন একটা বিষয় যেখানে অনেক ডিসিপ্লিনের ইনভলভমেন্ট কিন্তু লাগে। এই ওরিয়েন্টেশনটাও কি আসলে ইনস্টিটিউটে আছে কিনা? এই সব ডিসিপ্লিনের আমাদের ইনস্টিটিউটে আছে, হয়তো সবাই নেই, কিন্তু বাকি বেশিরভাগই আছে। পরবর্তী ইয়ার জন্য অনেক সময় ফিজিওথেরাপি, ফিজিক্যাল মেডিসিনের, আবার যখন ইলেকট্রিক বার্ন হয়, অকুপেশনাল থেরাপিস্ট লাগতে পারে, এছাড়া কার্ডিওলজিস্ট লাগতে পারে। আর একটি দিক হচ্ছে যে আগে থেকেই যে যারা অসুস্থ ছিলেন, অন্যান্য রোগী, তাদের জন্য দরকার হয় মাল্টিডিসিপ্লিন। তাছাড়া পোড়া রোগীদের জন্য পরবর্তী বিভিন্ন কমপ্লিকেশনের জন্য এই অন্য ডিসিপ্লিনকে দরকার হয়। তাদের বেশ কিছু আমাদের হসপিটালে আছেন ডিসিপ্লিনের, সেটা মোটামুটি আছে। তাছাড়া ঢাকা মেডিকেল কলেজ আছে আমাদের পাশে, আর মেডিকেল কলেজগুলোতে তো সব ডিসিপ্লিনই থাকে, ডিসিপ্লিন আছে আর কি। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার ফোয়ারা তাসমিম, আপনার কাছে জানবো যে বাংলাদেশে এই যে আমরা যত কথাই বলি 6 ঘন্টার মধ্যে আসতে হবে, বা সেটি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বলেন বা একটা স্ট্রোকের ক্ষেত্রে বলেন, আমরা দেখি যে রোগীরা আসলে যথাসময়ে কেউই আসলে আসতে পারে না, খুব কম সংখ্যক মানুষ আসলে আসে। তা আসলেই কোন পর্যায়ে তাদেরকে পান, এটার হিস্ট্রিটা কীরকম রোগীদেরকে? আমরা সব ধরনের পর্যায়ে, অনেকে দেখা যায় যে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই চলে এসছে। এটা আসলে সচেতন এবং ঢাকা শহরে থাকা লোকজনের ক্ষেত্রে বেশি দেখা যায়। এছাড়া কয় ঘন্টা বা দূরত্বের উপরে নির্ভর করে, অনেক সময় অজ্ঞতার উপরেও কিছু দেরি হয়ে যায়। এবং ঢাকার বাইরে থেকে বা গ্রামাঞ্চল থেকে যখন আসে, তখন তারা তো আসলে প্রাথমিকভাবে নিজেরা একটু চেষ্টা করে, হয়তো আবার কেউ কেউ হয়তো চলে আসেন। এমনও হয় কিনা যে ডিপ বার্ন কিন্তু তিনি ঘরেই বসে আছেন? এরকম প্রচুর আছে। আমরা বহু রোগীও আছে যাদেরকে আমরা আসলে কয়েকদিন পর, যখন আসলে এটা সংক্রমণ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে ওনটা, সেই অবস্থাতে আমরা পাই। এবং তখন আসলে আমরা যতই চেষ্টা করি, অনেক কিছুই করা সম্ভব হয় না। এবং অনেকগুলোর ক্ষেত্রেই মৃত্যু, যে একে যদি হয় যে প্রথমেই অনেক বার্ন, সেটা হয়তো পারা যায় না, কিন্তু অল্প বার্ন কিন্তু এটা দেরি করে এসেছে, ইনফেকশন হয়ে গেছে, তখন আসলে আমরা যত চেষ্টাই করি মাঝে মাঝে আমাদের হয় না। কিন্তু শীতকালীন দুর্ঘটনার ক্ষেত্রে ঘরের যে দুর্ঘটনা, তাতে তো আসলে প্রাণহানির আশঙ্কা তেমন দেখা যায় না। একেবারে যায় না তা না, তবে যেটা হয় যে গরম পানি পুড়ে সাধারণত খুব এক্সটেন্সিভ বার্ন হয় না। তো সেই জন্য ওই যে শীতকালীন যদি একদম নির্দিষ্ট করে এই গরম পানি পড়ে যাওয়ার কথা বলি,
তাহলে হয়তো বা শরীর কম পড়ে জীবনহানির সম্ভাবনা কম, কিন্তু আবার আগুন পোহাতে যেগুলো হচ্ছে সেগুলো আবার কিন্তু এক্সটেন্সিভ বার্ন। আগুন পোহাতে গিয়ে সাধারণত কি এই ঘটনা ঘটে মানে যেটি আমাদের সাধারণ মানুষ বুঝতে পারে না, যে তার পোশাক বা যা কিছু পরে আছে সেটাই তো একটা মানে একটা পোশাকেই আগুনটা লাগে, সমস্যাটা হয় এবং মহিলারা এবং শিশুরা বেশি আক্রান্ত হন। মহিলারা আক্রান্ত হন কিন্তু পোশাকের কারণে আরো বেশি, এবং আর শীতকালে কি হয় আরো বেশি থাকে, এর মধ্যে হয়তো শাড়ি পরা থাকে বা এগুলা থেকেও অনেক তাপের কারণে তো সেটি মানে আগুন ধরে যাওয়ার একটা প্রবণ হয়ে থাকে। হ্যাঁ, বিশেষ করে সুতি কাপড় বা এই যে সিল্কের কাপড় খুব তাড়াতাড়ি আগুন ধরে যায়। সিল্ক টিল্কের কাপড়ে তো আবার আগুন ধরে হয়তো গায়ের সাথে লেগে যায়, সেটাকেও ঠিক করা যায়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে যদিও এই সংক্রান্ত কারণে মানে প্লাস্টিক সার্জারির অন্য ট্রিটমেন্টের বিষয় বাদে মানে এই ধরনের দুর্ঘটনাগুলোতে তো আসলে বাইরে যাবার প্রবণতা সেরকম আসলে নাই, বাংলাদেশি মানুষ আসলে চিকিৎসা নিচ্ছে। কিন্তু আমরা যদি চিকিৎসার গুণগত পার্থক্যের কথা বলি, যে সারা পৃথিবীতে এই দুর্ঘটনাগুলো কিভাবে ডিল করা হচ্ছে, বাংলাদেশে যেহেতু আমরা বলি তো দক্ষিণ এশিয়ার সব থেকে বড় হাসপাতাল বা নানানভাবে আমরা বিশেষণ দিয়ে থাকি, চিকিৎসার গুণগত পার্থক্যে আসলে আমাদের কি অবস্থা, আমরা কোথায় আছি? গুণগত পার্থক্য হয়তো নেই, প্রযুক্তিগত পার্থক্য থাকতে পারে। তো গুণগত পার্থক্যের ব্যাপারে যেটা বলবো, বার্নের চিকিৎসা সারা পৃথিবীতেই এক। ইমার্জেন্সি বার্ন যেটা আছে, পেশেন্টের ওই আইভি ফ্লুইড দিতে হবে, সেটা বাইরেও যে আমাদের দেশেও তা অ্যান্টিবায়োটিক বা অন্যান্য রিহ্যাবিলিটেশন একই হচ্ছে। তো পার্থক্য হচ্ছে যখন বার্নটা খুব এক্সটেন্সিভ বার্ন হয়ে যায়, হয়তো শরীরে অনেক বেশি পুড়ে গেল, যেটা বললাম এইসব ক্ষেত্রে আমাদের হয়তো স্কিন গ্রাফট করতে হয়। তো শরীরের হয়তো মানে যেটা আরেকটা ব্যাপার প্রায়ই আসে যে রোগীর আত্মীয় স্বজনরা বলেন, বাবা মারা বলেন আমরা চামড়া দিব, মানে কিন্তু আসলে কিন্তু পেশেন্টের চামড়াই লাগে, কিন্তু তারপরেও টেম্পোরারি ড্রেসিং হিসেবে চামড়া দেওয়া যায়। যে বাইরের দেশে ক্যাডিভারিক স্কিন ডোনার আছে, সেখানে যেমন মৃত ব্যক্তিরা যেরকম কর্নিয়া বা অন্যান্য শরীরের কিডনি দান করে, এরকম চামড়া মানুষের শরীর থেকে নেওয়া যায় না, নেওয়া যাবে কিন্তু সেটা লজিক্যাল না, সেটা তো পুরো মানে ক্যাডিভারিক স্কিন থাকে। আমাদের ইনস্টিটিউটেই কিন্তু ক্যাডিভারিক যে আমাদের ল্যাব সেটা চালু হয়েছে, স্কিন ব্যাংক। আচ্ছা, এখনো মানে আমরা শুরুর পর্যায়ে আছি। তো এটা যদি হয় তাহলে আমাদের যে চামড়াটা থাকবে ড্রেসিং ম্যাটেরিয়াল, আর বাইরের দেশে হ্যাঁ কিছু আছে, কিন্তু সেগুলোও যে বাইরের দেশ, যেমন আর্টিফিশিয়াল ইন্টেগ্রা বলে কিছু জিনিস আছে, আর্টিফিশিয়াল হয়তো স্কিন তৈরি করা হচ্ছে, চেষ্টা হচ্ছে, কিন্তু সেগুলো খুব এক্সপেরিমেন্টাল লেভেলে, এবং সেগুলোরও এমন খরচ যে বাইরের দেশেও কিন্তু ওরা। কিন্তু কোন প্রযুক্তিগত দিক থেকে আমরা পিছিয়ে আছি সেটা একটু জানতে চাই। এই দিকেই বলছি, হয়তো বাইরের দেশে কিছু আধুনিক ড্রেসিং ম্যাটেরিয়াল আছে, ওরা হয়তো সেগুলো ব্যবহার করছে, সব সেগুলোও ম্যাস স্কেলে ব্যবহার হচ্ছে না। তো আমাদের দেশে মানে খুব বেশি পার্থক্য নেই, মানে সামান্য কিছু। এছাড়া ওই যে বললো যে স্কিন গ্রাফটের ক্ষেত্রে যেটা স্কিন ব্যাংক, আমরা যেমন আমাদের দেশে ওই সচেতনতাটা বা ওইটা নাই যে আমরা ক্যাডাভারের মানে একজন মৃত ব্যক্তির কাছ থেকে মানে সেটা তো একটা কিছুদিন আগে কেবল হলো যে কর্নিয়া এবং কিডনি দিল একজন, না কর্নিয়া আগেও কিছু দিয়েছে, মানে কিডনি ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে বাংলাদেশে প্রথম হয়েছে, এটা এই 3-4 বছর আগে আর কি। স্কিন ব্যাংকটা মাত্র শুরু হলো, কিছু আইনগত জটিলতা হয়তো ছিল, সেটা এখন আর নাই। তো এটা আমরা চালু করলাম মাত্র, এখন স্কিন ব্যাংকের প্রসঙ্গে একটু ঢুকতে চাই। সেই ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে যে ওইভাবে পাওয়া তো আমাদের যে মন মানসিকতা, আমাদের পরিবারের যে ইমোশন, সেটাতে আসলে অনেক সময় আমরা এখন পর্যন্ত তো জমা হয়নি। স্কিন ব্যাংক আপনারা করেছেন অল্প কিছু, খুবই অল্প, সেটা মানে মৃত মানুষের শরীর থেকে নেওয়া আর কি। এখনো আমাদের মৃত মানুষের শরীর থেকে নেওয়া হয়নি, হয়তো আমরা যখন স্কিন গ্রাফট করছি কিছু অংশ হয়তো বেঁচে যাচ্ছে বা কিছু অংশ আমরা ফেলে দিচ্ছি, সেগুলো আমরা মানে যেহেতু আমরা মাত্র শুরু করলাম, বা শরীরের কিছু প্লাস্টিক সার্জারি আছে যেমন এক্সট্রা চামড়া কেটে ফেলে দেওয়া হয়, তখন রোগীদের কাছ থেকে পারমিশন নিয়ে ওই চামড়াটা আমরা প্রিজার্ভ করছি, মাত্র শুরু হলো আমাদের। ডাক্তার ফোয়ারা, আপনার কাছে জানবো যে মানুষের মুখমণ্ডলে যদি কোথাও পুড়ে যায় বা কোনো আঘাত লাগে, মানে যেটি বিকৃতির ঘটনা ঘটে, সেক্ষেত্রে মানুষের সব থেকে টেনশন থাকে যে এটি আগের অবস্থায় ফিরবে কিনা, চামড়া পুড়ে গেলে বা বেশি ক্ষতিগ্রস্ত হলে। তো এই জায়গাতে মানুষের জন্য হোপ কি আছে, কতটুকু ফেরানো যায়, বা বার্ন কেমন হলে ফেরানো সম্ভব বা কেমন হলে ফেরানো সম্ভব না? যখন সুপারফিশিয়াল বা খুব চামড়ার শুধু উপরিভাগ পুড়ে যায়, সেসব ক্ষেত্রে
ফিরে আসে। কিন্তু যদি ডিপ বার্ন হয় এবং বিভিন্ন ধরনের কুঁচকে যাওয়া, অনেক মোটা মানে অনেক বার্ন হয়েছে, তখন চামড়া যখন নতুন করে তৈরি হয় তখন একটু শক্ত মোটা চামড়া হয়, সেক্ষেত্রে আসলে আমরা কিছুটা হয়তো তাকে দিতে পারি, কিন্তু একদম পূর্বের অবস্থায় ফিরে যাবে সেটা সবসময় সম্ভব না। এটা কি সারা পৃথিবীতেই গল্প? তাই সারা পৃথিবীতেই মানুষের একটা ধারণা আছে যে প্লাস্টিক সার্জারি করলে, যে মিথ আছে যে প্লাস্টিক সার্জারি করে একেবারেই চেহারা বদলে দেওয়া যাবে অথবা আগের পর্যায়ে যাবে। আসলে সেটা কখনোই হয় না। কখনোই হয় না। আমাদের বার্নের ক্ষেত্রে আমাদের আসলে প্লাস্টিক সার্জারি, অ্যাস্থেটিক সার্জারি আর রিকনস্ট্রাকটিভ সার্জারি তো আলাদা। বার্নের ক্ষেত্রে যেটা হয়, আমরা ডিফর্মিটিগুলো কারেক্ট করার চেষ্টা করি, সেটাই আমাদের প্রথম চেষ্টা হচ্ছে যে তার বিকৃত যেন না লাগে, বিকৃত না লাগে, বা তার কোনো কারণে তার কাজে অসুবিধা হচ্ছে, মানে মুখের হয়তো এমন হলো যে মুখটা খোলাই থাকছে বা মুখটা খুলতে পারছে না, চোখ বন্ধ করতে পারছে না, বা এই ধরনের জিনিসগুলো মানে ফাংশনাল, প্রথমে একটা ফর্ম দেওয়ার অথবা ফাংশনাল জিনিসটাকে আমরা এই যে ডিফর্মিটি বলো সেইটাকে ঠিক করার চেষ্টা করি। কিন্তু সৌন্দর্যটা এটা পরের বিষয়, এটা সব ক্ষেত্রে এটাও থাকে, কিন্তু যেটা বুঝতে হবে যে পেশেন্টের একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকতে হবে। এসব ক্ষেত্রে আমরা যেটা করি যে আমাদের যে বইগুলো আমরা পড়ি, বাইরের বই তো পড়ি, সেই বইয়ের ছবিগুলো দেখাই, নেট থেকে ছবি দেখাই, তখন পেশেন্ট আস্তে আস্তে বুঝতে পারে। প্রথমে তো আসলে এটা মানতে চায় না। এবং সেসব ক্ষেত্রেই তো আসলে আমরা আবার ওই যে সাইকিয়াট্রিস্টের প্রয়োজন বললো বা ফিজিওথেরাপিস্টের প্রয়োজন বললো বা বিভিন্ন জিনিস, যে পরবর্তী রিহ্যাবিলিটেশন, সেটা আসলে পরবর্তী। আচ্ছা, এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে মানে চোখ ক্ষতিগ্রস্ত হয় কিভাবে? বা একটা তো উনি পাতার কথা বলছিলেন শুরুর দিকে, কিন্তু চোখের মণিতেও কি গরম পানি, ডাল বা চা এগুলো পড়ে কিনা? হয়তো গরম পানি পড়ে না, কিন্তু যেটা হয় স্টিম আসতে পারে, যে বিভিন্ন কারখানায় বা রেস্টুরেন্টে যখন আগুন লাগে তাপ আসতে পারে, যেমন কাপড়ে আগুন লেগে ফ্ল্যাশ বার্ন বলি, সেরকম হতে পারে। তো এরকম আই ড্যামেজ হতে চোখ পারে। কি গলে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার হয়? কিছু হয়, ইভেন পেশেন্টের ক্যাটারাক্টও হতে পারে সামান্য পুড়ে। আর খুব ইলেকট্রিক বার্ন বা খুব ডিপ বার্ন হলে হয়তো হয়, মানে কম। অনেক সময় দেখা যায় যে ইলেকট্রিসিটির তার পরে, আমাদেরই একটা পেশেন্ট ভর্তি আছে, তারপরে হয়তো পুড়ে গেল, তখন মানে কম, আমরা এই ধরনের ইনসিডেন্টস কম, কিন্তু হতে পারে না তা না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি, অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার ফোয়ারা, আপনার কাছে জানবো যে সচেতনতার ক্ষেত্রে গণমাধ্যম একটা রোল তো প্লে করেই, স্বপ্রণোদিত হয়ে। আপনি প্রতি বছর দেখবেন হয়তো এই সময় আলোচনাটা আমরা বেশি করি, বছরব্যাপী আসলে করি না। কিন্তু এটি ছাড়াও চিকিৎসকদের মধ্যে সচেতনতা বা সাধারণ মানুষের কাছে এটি নিয়ে যাওয়া, মানে এটি আরও আগানো তো দরকার। এটি কিভাবে আসলে হতে পারে, বা আপনাদের সাথে অন্যান্য যে সোসাইটির দরকার হয় এই সব চিকিৎসার ক্ষেত্রে, তাদের সাথে আপনাদের কোলাবোরেশন কেমন হয়? আমাদের কোলাবোরেশন হয়, এবং আমরা কিছু কিছু আসলে ট্রেনিং প্রোগ্রামও আছে আমাদের, সরকারি এবং বেসরকারিভাবে, কিন্তু এটা অবশ্যই বাড়ানো দরকার চিকিৎসকদের জন্য বা স্বাস্থ্যকর্মীদের জন্য। এটা অনেক বেশি বাড়ানো প্রয়োজন, কারণ আমরা আসলে যতই বড় হসপিটাল করি, যতই হোক, আমরা যদি সচেতনতা না বাড়াই তাহলে কিন্তু আমরা এটা ঠিকমতো করতে পারবো না। এবং যেটা হচ্ছে, এটা চিকিৎসকদের ক্ষেত্রে। আর মানুষের ক্ষেত্রে যে কিভাবে এইটা থেকে, আগুন থেকে বা পানি কিভাবে ব্যবহার করে, গরম পানি বা আগুন কিভাবে বা ইলেকট্রিক তারগুলো কিভাবে ব্যবহার করলে আমরা এইটা কম হয়, পোড়াটা যাতে কম হয়, সেটার জন্য আসলে সচেতনতা বাড়ানোর জন্য অবশ্যই। কেমন হতে পারে আপনার কাছে যদি জানি, যে এই যে পানি তো নিয়ে যাবেই, গরম করবে, পানি নিয়ে যাবে, যদি যাচ্ছে সেক্ষেত্রে অনেক সময় আমরা বলি হাঁড়িতে নিয়ে না যাক, বালতিতে নিয়ে যাক, অথবা নিজের গায়ের কাপড়টা দিয়ে না ধরুক, একটা আলাদা কিছু দিয়ে ওই জিনিসটা ধরুক, বা নিয়ে যাচ্ছি আমি এটা করে, বাচ্চারা যাতে কাছে না থাকে সেই জন্য একটা। এবং ওই পানিটা রাখার সময় এমন একটা জায়গায় রাখুক যেখানে মানে সহসা একজন এসে পড়বে বা
রান্না করে এখানে কি জিনিসটা তুলনামূলকভাবে শিশুরাই বেশি আক্রান্ত হয়? অনেক ক্ষেত্রে শিশুরা বেশি আক্রান্ত হয়, বয়স্করা আক্রান্ত হয়, এগুলো তো আছেই। আর গরম পানি, শীতকালে যেমন গরম পানির ব্যবহারটা বেড়ে যায়, বড় ইয়াদের ক্ষেত্রেও। এক্ষেত্রে শিশু কিন্তু একেবারে হামাগুড়ি দেওয়া শিশুরও বার্ন হচ্ছে, বিশেষ করে গ্রামাঞ্চলে চুলা যেখানে আছে হামাগুড়ি দিতে দিতে হাত ঢুকে যাচ্ছে, খুব ডিপ বার্ন হয়। আর অনেকে এমনও তো হয় যে আমাদের পরিবারে আমরা দেখেছি যে ওই যে ছকেটের মধ্যে যে লাল আলো জ্বলে সেখানে হাত দিচ্ছে, এবং এগুলো প্রিভেন্টিভ মেজার্স কিন্তু আসলে খুব সোজা। যেমন ইলেকট্রিক বার্ন আমরা খুব পাই, শীতকালের সাথে রিলেটেড না কিন্তু আমরা খুব পাই। বর্ষাকালে এরা কি করে, কোন রকম গ্লাভস ছাড়া, যারা ইলেকট্রিশিয়ান কাজ করে বুট ছাড়া কাজ করছে, যে কোনো জায়গায় আমাদের পোলগুলোতে দেখা যায়, এবং এই বার্নগুলোর জন্য অনেক হাত পা কেটে ফেলতে হচ্ছে, ডিপ বার্ন হয়ে যায়। তো এটা প্রিভেনশন খুবই সোজা, একটা গ্লাভস পরলেই হয়, বুট পরলেই হয়, রাবার। তারপরে বাইরের দেশে যেটা হচ্ছে, যেমন সকেটগুলা ওদের কিন্তু ডিজাইনই করা হয় এমন যে বাচ্চা চাইলেই সেখানে যে হাত দিতে পারবে না, কভার থাকবে। প্রিভেন্টিভ মেজার্সগুলো আসলে খুব সোজা, কিন্তু আমরা পালন করি না। তো আমার মনে হয় কিছু জিনিস করা যেতে পারে, যেহেতু প্রিভেনশন কিভাবে করা যেতে পারে বললেন, যেমন আমরা প্রাথমিক পর্যায়ে প্রাথমিক স্কুলে আমরা যা শিখি তা কিন্তু ভুলি না, স্কুলের বইয়ে এটা আসতে পারে। মিনা কার্টুন কিন্তু হাত ধোয়ার ব্যাপারে একটা ব্যাপক মানে রেভলিউশন তৈরি করেছে, এই কার্টুনের মাধ্যমে হতে পারে। সরকার প্রোগ্রাম করতে পারে, টিভি প্রোগ্রাম হতে পারে, সরকারি প্রোগ্রামে মানে সমস্ত স্কুলে এই জিনিসগুলো মানে প্রোগ্রাম হতে পারে, ছোট ছোট ভিডিও তৈরি করে দেখানো যেতে পারে যে এইগুলোর কথা যে বললেন, বা এগুলাকে নিয়ে কি কোনো আলোচনা হয়েছে, বা এগুলা কখন মনে হয়? পাঠ্য বইয়ের ব্যাপারে হয়েছে কিনা আমার ওইভাবে মনে নাই। আর একটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছিলাম, শীতকালে যেটা তাপ পোহানোর সময় কাপড় চোপড় তো খেয়াল রাখবে, এবং ওইভাবে যাতে খুব ক্লোজ কন্ট্যাক্টে যাতে লেগে না যায়। তাছাড়া নিভিয়ে ফেলার পরে এটা আমরা অনেক পাই যে ছাই থেকে আমরা হয়তো ভেবেছি যে এটা নিভে গেছে, একটা বাচ্চা বা কেউ হাঁটার সময় বা এই ছাই থেকে আগুন ধরে যায়, মানে আগুন ধরে যায় না, পুড়ে যায়। সেক্ষেত্রে এটাও, এবং ওইটা যে হয়েছে সেটাকে কনফার্ম করা যে পোড়া যেটা আগুন কাঠ কয়লা দিয়ে যেটা করা হয়েছে সেটা পুরোপুরি নিভেছে, এটাও কনফার্ম করতে হবে আর কি, চুলাটাও যাতে হচ্ছে এটা। আরেকটি বিষয় জানতে চাই, একেবারে শেষ প্রশ্ন ডাক্তার হাসিব, যে বাংলাদেশে এই প্লাস্টিক সার্জন তারাই কি শুধুমাত্র এই অগ্নি দুর্ঘটনা বা পোড়া রোগীদের চিকিৎসা দেয় কিনা, আর যদি দিয়ে থাকে এটি কতদূর পর্যন্ত আপনাদের সার্জনরা বিস্তৃত হয়েছে বা কতদূর পর্যন্ত আছে? আচ্ছা, তো প্রথম অংশে যেটা বলছি যে বার্নের কিন্তু দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে লাইফ সেভিং কিছু মেজার্স আমাদের নিতে হয়, আর একটা হচ্ছে জটিলতাগুলোর চিকিৎসা করতে হয়। তো লাইফ সেভিং মেজার্সগুলোর জন্য প্লাস্টিক সার্জনের দরকার নেই, যেটা বলছিলাম, যে কোনো সার্জন, যে কোনো এমবিবিএস ডক্টর প্রাথমিক চিকিৎসাটা দিতে পারেন। তারপরে যদি স্পেশালাইজ চিকিৎসা লাগে, যেমন পেশেন্টের হয়তো চামড়া লাগানো, স্কিন গ্রাফট লাগতে পারে বা অন্যান্য সার্জারি লাগতে পারে, সেটার জন্য তখন প্লাস্টিক সার্জনের ভূমিকাটা চলে আসে। যখন পরবর্তী জটিলতাগুলো হয়, এমনকি বার্ন থেকে ক্যান্সারও হতে পারে ত্বকের, বার্নের জটিলতা থেকে, তো সেইগুলোর জন্য প্লাস্টিক সার্জন দরকার হবে। কাজে প্লাস্টিক সার্জনদের রোলটা সব জায়গাতেই আছে, কিন্তু প্রাথমিক চিকিৎসাটা যে কেউ করতে পারে। প্রাথমিক চিকিৎসা আর একটা সময় ছিল প্লাস্টিক সার্জনদের সংখ্যা খুবই কম ছিল। আমি প্রথম ব্যাচে যখন আসি, তখন আসলে আমাদের সিনিয়র স্যাররা, শিক্ষকরা যারা ছিলেন, তাদের সংখ্যা খুব কম ছিল। তো এখন কিন্তু অনেক বেশি, খুব সম্ভবত আমাদের সোসাইটির মেম্বার পাশ করা প্লাস্টিক সার্জন 173 জন বেড়েছে। আর এখন যেটা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন পুরনো মেডিকেল কলেজগুলোতে বার্ন ইউনিট আছে, তো সেগুলো আরও হয়তো বিস্তৃতি লাভ করবে, সেখানে পোস্টেড চিকিৎসকও আছেন। যেই জেলা লেভেলে না গেলেও মানে আমাদের মেডিকেল কলেজগুলোতে কিন্তু সদর হাসপাতালে আপনাদের পোস্টিং নাই, এখনো নাই, সেখানে পোস্টও নাই। তার মানে হচ্ছে যে সতর্কতাই মূল কথা আর কি। সতর্কতা, হ্যাঁ, মানে আমরা যত ভালো সার্জনই হই না কেন, যত ভালো ইনস্টিটিউটেই কাজ করি না কেন, যখন একটা মানুষের পুড়ে যাবে, তাকে একেবারেই সুপারফিশিয়াল বার্ন ছাড়া আমরা কখনোই তাকে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না, কিছুটা হলেও ডিফর্মিটি থাকবে। সেজন্য প্রিভেনশন হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা। অথবা বার্ন যেমনই হোক না কেন, অন্তত হাসপাতালে চলে আসা উচিত আর কি সবার আগে, তারপরে তারা হয়তো সিদ্ধান্ত নেবে যে কিছু তো আমরা নিজেরাই বুঝি যে এটা তেমন কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেটাও মানে চিকিৎসকের পরামর্শ নেওয়া
এটা আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবার অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এই যে শীতকালীন যে সমস্যা, অগ্নি দুর্ঘটনা বা পুড়ে যাওয়া, যাই বলি না কেন, মানে অন্য অনেক রোগ হয়তো নিজেরাই কন্ট্রোল করা যায় না, কিন্তু এটির পুরো দায়িত্ব নিজের হাতে। আমি যদি মনে করি যে গরম পানি আমি কিভাবে নেব, কিভাবে ব্যবহার করব, শিশুকে কিভাবে দূরে রাখবো, আগুন কতটুকু দূরত্বে পোহাবো, আগুন নিভে দেওয়ার পরেও আমি দেখব কিনা যে সেটি আবার নতুন করে আগুনের সূত্রপাত ঘটায় কিনা, এই সব কিছু একটু খেয়াল রাখলেই নিজের শারীরিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি যেমন কমে যায়, রাষ্ট্রের ওপরেও যে আমরা আমাদের অজান্তেই যে একটি অর্থনৈতিক বার্ডেন আমরা চাপিয়ে দিচ্ছি রাষ্ট্রের ওপরে, সেটি আসলে কমানো সম্ভব। তো আমাদের সতর্কতাই পারে এই নানা ধরনের বিড়ম্বনা থেকে আমাদের বাঁচাতে। আমরা আরও সতর্ক থাকবো। তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।